ওয়ালাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ট্যাক্স সেশনের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনকাম ফ্রম এগ্রিকালচার। সো আমরা আজকে এটা 7 নম্বর লেকচারে চলে আসছি। দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আমরা যদি একটু রিভিউ করি আগের ক্লাসগুলো, যে আমাদের এই এগ্রিকালচারে ইনকাম কীভাবে বের করা লাগে। প্রথমে আমাদের মোট আয় নির্ণয় করতে হবে। কীভাবে মোট আয় নির্ণয় করব আমরা যদি সেটা একটু দেখি, তাহলে এটা আমাদের জন্য আরও একটু সুবিধা হবে। আমাদের প্রথম হচ্ছে বিক্রয় অথবা টার্নওভার অথবা প্রাপ্তি। কীভাবে আমাদের ধান, গম, পাট, ভুট্টা এগুলো থাকবে। এরপরে চা বাগানের আয়, রাবার বাগানের আয়, এই সবগুলো করার পরে আমরা পাবো মোট আয়। হ্যাঁ, এই সবগুলো করার পরে আমরা কী পাবো? মোট আয় পাবো। চা বাগানে নিতে হবে 60%, রাবার বাগানে নিতে হবে 60%। এগুলো ফুল নেওয়া যাবে না, কারণ বাকি 40% হচ্ছে ব্যবসায়ী হতে আয়। ক্লিয়ার? তাহলে এখন আসো, এরপরে আমাদের বাদ দিতে হবে উৎপাদন খরচ বা অ্যাডমিসিবল এক্সপেন্স। তাহলে উৎপাদন খরচ বাদ দিব আমরা। এরপরে দেওয়ার পরে আমরা পাবো কি? মোট মুনাফা। এই যে মোট মুনাফা পাবো। তারপরে মোট মুনাফার থেকে আমরা কি করব? বাদ দেব অনুমোদিত খরচ বা অ্যাডমিসিবল এক্সপেন্সগুলো বাদ দেব। এটা হচ্ছে আমাদের প্রোডাকশান কস্ট, উৎপাদন খরচ, আর এটা হচ্ছে অনুমোদিত খরচ বা অ্যাডমিসিবল এক্সপেন্স। এই বিষয়গুলো আমরা বাদ দেব। এখন আসো, উৎপাদন খরচ আমরা কখন বাদ দেব? যখন আমাদের কোশ্চেনে কোনো উৎপাদন খরচ কোনো যখন বলা থাকবে যে যে কৃষি উৎপাদন করতেছে তো সে দুইভাবে এটা নির্ণয় করতে পারে। কিভাবে উৎপাদন খরচ দুইভাবে নির্ণয় করব? কিভাবে? 1 নম্বরে দেখো, কৃষি খাতে উৎপাদন খরচের সঠিক হিসাব সংরক্ষণ না করলে। তার মানে সে যদি কোশ্চেনে বলা থাকে যে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করে না, ফসল বা শস্য বিক্রয় আয়ে 60% উৎপাদন খরচ হিসেবে অনুমোদনযোগ্য হবে। তার মানে সে যদি আমাদের কোশ্চেনে বলা থাকে যে ডিড নট অ্যাকুরেট দ্য অ্যাকাউন্ট, অর্থাৎ সঠিকভাবে হিসাব সংরক্ষণ করে না, তখন আমরা উৎপাদন খরচ কত পার্সেন্ট ধরবো? 60% ধরবো। ক্লিয়ার? কিসের উপর? ফসল বা রবি বিক্রয় আয়ের উপর। ফসল বা রবি বিক্রয় আয়ের উপর। আর এটা কোনটা? এটা হচ্ছে ফুললি কৃষি আয়। কোনটা? ফুললি কৃষি আয়ের উপর ধরতে হবে। আবার দেখো, আমরা যে চা বাগানের আয় 60% নিছি, এটা কিন্তু ফুললি না, এটা হচ্ছে আংশিক। তার মানে আমাদের ধান, পাট, গম এগুলো হচ্ছে ফুললি কৃষি আয়। সো এগুলো থেকে আমরা 60% উৎপাদন খরচ হিসেবে নিব। ওকে, কখন? এটা যখন সঠিক হিসাব সংরক্ষণ করবে না। আর যখন আমাদের বলবে যে সঠিক হিসাব সংরক্ষণ করে, তখন কি হবে? এই 60% হবে না। তখন আমরা এই চাষাবাদ খরচ, বীজ সার খরচ, পরিবহন খরচ, প্রক্রিয়া খরচ, পশুপালন খরচ, এগুলো কোশ্চেনে বলা থাকবে, এগুলো আমরা বাদ দেব। উৎপাদন খরচ হিসেবে এই জিনিসগুলো বাদ দেব। ওকে, এখন আসো, যদি কোশ্চেনে এই জিনিসগুলো থাকা সত্ত্বেও এই জিনিসগুলো থাকা সত্ত্বেও কোশ্চেনে যদি বলে দেওয়া থাকে যে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করে না, তাহলে আমাদের 60%ই ধরতে হবে। কারণ এই জিনিসগুলো দেওয়া আছে, তারপরেও বলে দিছে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করে না, তাহলে আমরা কি করব? এই 60% আমরা ধরবো। কিসের উপর? ওই যে ফুললি কৃষি আয়ের উপর। আমরা এখন এগুলো বের করব, তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। যদি এগুলো নিয়ে আগে আমরা আরও 6টা ক্লাস করা হয়েছে, ওই ক্লাসগুলো করার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। আদারওয়াইজ তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। ওইগুলো করলে আরও বেশি ইজি লাগবে তোমাদের কাছে। ওকে, এখন আসো, তাহলে মোট মুনাফা আমরা পাইছি। এরপরে বাদ দেব অনুমোদিত খরচ, যেগুলো সরকার কর্তৃক অনুমোদনযোগ্য, যেমন সকল ধরনের কর ও খাজনা, পানি সরবরাহ খরচ, বিমা খরচ, মূলধনী সম্পত্তির অবচয়, যন্ত্রপাতি বিক্রয়জনিত লোকসান, বন্ধকি ঋণের সুদ অথবা ঋণকৃত মূলধনের সুদ, অন্যান্য অনুমোদিত খরচ। তাহলে আমরা কি পাচ্ছি? টোটাল কৃষি হতে মোট আয় পাচ্ছি। এখন আসো, বাদ অকরদার্য। বাদ অকরদার্য মানে কি? কৃষি ব্যতীত করদাতার অন্য কোনো আয় না থাকলে, অর্থাৎ কৃষি ব্যতীত যদি করদাতার অন্য কোনো উৎস থেকে আয় না থাকে, তাহলে সে 2 লাখ টাকা ছাড় পাবে। এটা হচ্ছে আইন। বুঝছো? কয় লাখ টাকা ছাড় পাবে? 2 লাখ টাকা ছাড় পাবে। মনে করো এখন কোশ্চেনে আছে কি চা বাগান থেকে আয়, কোশ্চেনে আছে চা বাগান থেকে আয় অথবা রাবার বাগান থেকে আয়। তাহলে এখন কোশ্চেন হলো সে কি 2 লাখ টাকা ছাড় পাবে? ছাড় পাবে না। কারণ এই চা বাগানের আয় 60% হচ্ছে কৃষি আয়। তার মানে বাকি 40% কোন আয়? কোন আয় বলো? বাকি 40% হচ্ছে ব্যবসা আয়।
তাহলে যদি সেখানে ব্যবসা আয় থাকে, অন্য আয় যদি থাকেই, তাহলে সে কেন 2 লাখ টাকা ছাড় পাবে? তাহলে পাবে না। অর্থাৎ যদি চা বাগানের আয় না থাকে, রাবার বাগানের আয় না থাকে, এরপরে হচ্ছে জাহাজ নোঙ্গর ব্যয় থেকে যে আয় হয়, জাহাজ নোঙ্গর থেকে যে আয় হয়, এরপরে হচ্ছে তোমার বন থেকে মধু সংগ্রহ করলে এই যে অন্যান্য যে আয়গুলো আছে, এইগুলো যদি কোশ্চেনে থাকে তাহলে সে 2 লাখ টাকা ছাড় পাবে না। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমাদের এই বিষয়গুলো শেষ, যে বেসিকটা মেনলি যে একটা চকের মধ্যে মাধ্যমে কি কি করতে হবে। আর এখানে আমাদের এগুলো ইংলিশে আমরা সব লিখে দিয়েছি, ওইখানে বাংলা, এখানে জাস্ট ইংলিশ। পিএডি হচ্ছে ধান, কোয়েট, এরপরে মেজ, জুট, গম, এরপরে আদার ক্রপস। 60% অফ ইনকাম ফ্রম টি গার্ডেন, মানে চা বাগানের 60%, রাবার প্লান্টেশন বা রাবার বাগানের 60%। এই বিষয়গুলো আমরা এখানে ইংলিশে ইনক্লুড করছি। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা সরাসরি ম্যাথে যাই। হ্যাঁ, চলো আমরা এখন সরাসরি ম্যাথে যাই। এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ, এবং গুরুত্বপূর্ণ ম্যাথ। এখানে বলা হয়েছে সেল অফ প্যাডি 500 মন, টাকা হচ্ছে 800 পার মন। তাহলে 500 মন হচ্ছে 800 টাকা করে, প্রতি মন 800 টাকা করে, পার মন যেহেতু বলছে। এরপরে সেল অফ জুট 250 মন, 1200 টাকা করে। তাহলে এই যে আমাদের এখানে পেডি আছে, জুট আছে, এগুলো কোন আয়? এগুলো হচ্ছে ফুললি কৃষি আয়, মনে রাখতে হবে। এরপরে সেল অফ রবি ক্রপস, এটাও ফুললি কৃষি আয়, 1,20,000 টাকা। সরাসরি বসবে আমাদের সেকেন্ড কলামে। এরপরে দেখো ইনকাম ফ্রম পোলট্রি ফার্ম, টাকা হচ্ছে 75,000। ইনকাম ফ্রম লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ লিজ মানে কি বর্গা দেওয়া, অর্থাৎ এগ্রিকালচার কৃষি জমি বর্গা দিয়ে যে আয় হয়, কত আয় হচ্ছে? 75,000 টাকা। এগুলো হচ্ছে কিন্তু ইনকাম বা আয়। আমরা যে মোট আয় নির্ণয় করবো প্রথমে, এগুলো কিন্তু মোট আয়ের অন্তর্ভুক্ত। এরপরে ইনকাম ফ্রম ফিশেস, টাকা হচ্ছে 1 লাখ, অর্থাৎ ফিশারিজ বা ফিশ থেকে আয় করছে 1 লাখ টাকা। এরপরে ইনকাম ফ্রম মাশরুম ফার্মিং, টাকা হচ্ছে 1,20,000 টাকা। ইনকাম ফ্রম সেল অফ টি, দেখো এখানে টি আছে, 1,50,000 টাকা। তার মানে এই ম্যাথের মধ্যে সে 2 লাখ টাকা কর ছাড় পাবে না, তার অন্য উৎস থেকে আয় আছে, কারণ টির নিতে হবে 60%। এরপরে দেখো ইনকাম ফ্রম ডেইরি ফার্মিং হচ্ছে 90,000 টাকা। এরপর হচ্ছে হি ডিডেন্ট মেনটেন দ্য বুকস অফ অ্যাকাউন্টস প্রপারলি। দেখো এটা হচ্ছে মেন লাইন, হি ডিডেন্ট মানে কি সে সঠিকভাবে সংরক্ষণ করে না, দ্য বুকস অফ অ্যাকাউন্টস অর্থাৎ সঠিক হিসাব বই সংরক্ষণ করে না। প্রপারলি মানে কি সঠিকভাবে সে হিসাব বই সংরক্ষণ করে না। তাহলে তাহলে কি হবে? এখন আমাদের উৎপাদন খরচ বা প্রোডাকশন কস্ট কী ধরতে হবে? বাট ক্লেমড এক্সপেন্স ফর প্রোডাকশন কস্ট টাকা 4,50,000 টাকা। কাহিনী বুঝছো? দাঁড়া এটা একটু শেষ করি। ল্যান্ড রেভিনিউ ফের টাকা 6,000, ইন্টারেস্ট অন লোন হচ্ছে 1,875 টাকা। এরপরে ইউনিয়ন পরিষদ ট্যাক্স হচ্ছে 3,000, পার্সেলস অন ট্রাক্টর হচ্ছে 52,000 টাকা। আচ্ছা এখন আসো, এখানে কাহিনী কী দেখি যে 4,50,000 টাকা সে এখানে বলছে যে সে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করে না, কিন্তু পরবর্তীতে সে দাবি করতেছে 4,50,000 টাকা তার প্রোডাকশন কস্ট হয়েছে। মানে সে সঠিক হিসাব বই সংরক্ষণ করেনি, কিন্তু দাবি করতেছে তার 4,50,000 টাকা প্রোডাকশন কস্ট বা উৎপাদন খরচ হয়েছে। তাহলে এখন এটা কেউ মানবে বলো? আপনি হিসাব রাখলেন না, আপনি এমনি একটা বলে দিলেন যে আউলে জালে যে 4,50,000 টাকা খরচ হয়েছে, এটা কেউ মানবে? এটা কেউ মানবে বলো? কেউ এটা মানবে না। অর্থাৎ আপনি সঠিক হিসাব বই সংরক্ষণ করেন, আপনি আপনার খরচ হইতে পারে 2 লাখ, আপনি হয়তো বা 4,50,000 টাকা কইছেন, এটা তো কেউ মানবে না। তার মানে বুঝতে হবে কি, যদি সে সঠিক হিসাব বই সংরক্ষণ না করে, তাহলে সে যদি কোনো কিছু দাবি করে কিংবা এখানে প্রোডাকশান কস্টগুলো দেওয়া থাকে আলাদা আলাদা, তারপরেও সেগুলো কাজ করবে না, কারণ সে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করতেছে না। সো এটা আমাদের 60% বাদ দিতে হবে ফুললি ট্যাক্স ইয়ের ওপর, ইনকামের উপর, কৃষি আয়ের ওপর। ওকে, তাহলে আমাদের কৃষি আয় 60% এখানে বাদ দিতে হবে উৎপাদন খরচ হিসেবে, তার এটার কোনো ভ্যালু নেই, এই 4,50,000 ভ্যালু নেই। আর এগুলো হচ্ছে আমাদের খরচ দেওয়া আছে, ল্যান্ড ফিড টাকা হচ্ছে রেভিনিউ 6,000, ইন্টারেস্ট অন লোন এগুলো হচ্ছে অনুমোদিত খরচ। হ্যাঁ, বাই অ্যাডমিসিবল এক্সপেন্স, ইউনিয়ন পরিষদ ট্যাক্স 3,000, পার্সেল অন ট্রাক্টর 52,000। আচ্ছা এখানে দেখো আর একটাই, পার্সেল অন ট্রাক্টর, সে ট্রাক্টর ক্রয় করছে 52,000 টাকা দিয়ে।
হ্যাঁ, 52,000 টাকা দিয়ে ট্রাক্টর, এটা কিন্তু একটা সম্পদ বা স্থায়ী সম্পদ। মনে রাখতে হবে আমাদের ট্যাক্সের মধ্যে স্থায়ী সম্পদের কোনো আসবে না। ওকে, স্থায়ী সম্পদ আসবে না, তাহলে কি আসবে? স্থায়ী সম্পদের একটা ডেপ্রিসিয়েশন আছে বা অবচয় আছে, সেটা আসবে। আর সেই অবচয়ের আমাদের রুলসটাও আছে, আমরা আগের ক্লাসগুলোতে সেগুলো বলছিলাম যে 15% মেবি আমাদের অবচয় ধরতে হবে ট্রাক্টরের ওপর। তাহলে এটার উপর 15% অবচয় ধরে সেটা আসবে অ্যাডমিসিবল কস্ট হিসেবে। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমরা এ পর্যন্ত কোশ্চেনটা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের কিছু দেওয়া আছে। ফ্যামিলি এক্সপেন্স টাকা হচ্ছে 60,000, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 20,000, পলিসি ভ্যালু হচ্ছে 1,80,000 টাকা। এরপরে পার্সেস অফ কাউ ফর ডেইরি ফার্ম টাকা হচ্ছে 90,000 টাকা। এরপরে কন্ট্রিবিউটস টাকা হচ্ছে 10,000 টু প্রাইম মিনিস্টার্স রিলিফ ফান্ড, অর্থাৎ প্রধানমন্ত্রীর তহবিলে দান করছে 10,000 টাকা অবদান রাখছে। এরপরে হচ্ছে পার্সেস সেভিং সার্টিফিকেট 75,000 টাকা। তার মানে এই যে 1, 2 দিগুলো দেওয়া, এগুলো হচ্ছে আমাদের মূলত ইনভেস্টমেন্ট, আমাদের যে ইনভেস্টমেন্ট বের করা লাগে সেগুলোর উপাদান। এখানে আবার সবগুলো ইনভেস্টমেন্টের মধ্যে নাই, যেমন ফ্যামিলি এক্সপেন্স, এটা হচ্ছে ব্যক্তিগত, এটা কি ইনভেস্টমেন্ট হতে পারে না। সো আবার লাইফ ইন্স্যুরেন্স, এটা এক ধরনের ইনভেস্টমেন্ট। আবার এই যে সেভিং সার্টিফিকেট, এটা ইনভেস্টমেন্ট। আমরা এখন ম্যাথের মাধ্যমে সেগুলো দেখবো। ওকে, এরপরে আসো, এরপরে হচ্ছে ডোনেশন টু জাকাত ফান্ড, জাকাত ফান্ডে 20,000 টাকা দিছে। এরপরে হচ্ছে পার্সেস অফ গোল্ড টাকা হচ্ছে 20,000, গোল্ড পার্সেস করছে, এটা কি ইনভেস্টমেন্ট? তুমি নিজে তোমার বইয়ের জন্য গোল্ড ক্রয় করছো, এটা কি ইনভেস্টমেন্ট? সো এই বিষয়গুলো আসবে না। জাকাত ফান্ডে দান করছে, এটা আবার ইনভেস্টমেন্টের মধ্যে আসবে। হ্যাঁ, এখন আসো, ডিটারমাইন ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড ট্যাক্স লাইবিলিটি অফ মিস্টার শাহিন। প্রথমে আমাদের বলছে ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করতে, তাহলে আমাদের অ্যাট ফার্স্ট ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করতে হবে। এরপরে হচ্ছে ট্যাক্স লাইবিলিটি নির্ণয় করতে হবে। ট্যাক্স লাইবিলিটি নির্ণয় করার জন্য আমাদের ইনভেস্টমেন্ট বের করতে হবে। সেজন্য দেখো এখানে ইনভেস্টমেন্টগুলো দেওয়া আছে, এই যে এখানে নিচেরগুলো, এই যে ইনভেস্টমেন্ট দেওয়া আছে। সো ট্যাক্স লাইবিলিটি নির্ণয় করার জন্য আমাদের ইনভেস্টমেন্ট লাগবে এখানে। এরপরে টোটাল ট্যাক্সেবল ইনকাম লাগবে। তাহলে এখন আসো আমরা প্রথমে ট্যাক্সেবল ইনকামটা নির্ণয় করি। মিস্টার শাহিন ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ইয়ার হচ্ছে 2023-24, আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2024-25। এখন আসো পার্টিকুলার্স টাকা। প্রথমে ইনকাম ফ্রম এগ্রিকালচার এর ধারা কত? 40 থেকে 44। তাহলে 1 নম্বরে ইনকাম ফ্রম প্যাডি 500 × 800। এই যে আমাদের এখানে দেওয়া আছে প্যাডি মানে ধান, 500 মন কত করে ক্রয় করছে? 800 টাকা। তাহলে 500 × 800 কত? 4 লাখ টাকা। এরপরে সেল অফ জুট, এরপরে সেল অফ রবি ক্রপ, দেখো এরপরে সেল অফ জুট, জুট কত? 250 মন 1200 টাকা করে, তাহলে 250 × 1200। এরপরে রবি ক্রপস 1,20,000 টাকা। তাহলে দেখো এই তিনটা আমরা এখানে ইনক্লুড করছি, 250 × 1200 3 লাখ, রবি ক্রপস 1,20,000। এই তিনটা হচ্ছে আমাদের ফুললি কৃষি আয়। এখানে কোনো আংশিক কৃষি আয় নেই, কোনো ভেজাল নাই, এগুলো হচ্ছে সরাসরি কৃষি খাত থেকে আয় বা উৎপাদনের মাধ্যমে যেগুলো আয় করা হয়, যে উৎপাদনের মাধ্যমে, সরাসরি উৎপাদনের মাধ্যমে যেগুলো আয় করা হয় সেটাই হচ্ছে ফুললি কৃষি আয়। তাহলে এখন আসো আমরা এই তিনটা ফুললি কৃষি আয় করে এখানে লিখলাম 8,20,000 টাকা। এরপরে হচ্ছে ইনকাম ফ্রম লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, এরপরে ইনকাম ফ্রম সেল অফ টি, ইনকাম ফ্রম পোলট্রি ফার্ম, এটা আমরা নিচে লিখছি। এরপর দেখো কি আছে, ইনকাম ফ্রম লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড কত? 75,000, এটা আমরা লিখছি। ইনকাম ফ্রম ফিশেস টাকা হলো 1 লাখ টাকা, এটাও আমরা পরে লিখছি, কারণ এইগুলোতে আলাদা ট্যাক্স হয় তো সেজন্য আলাদা রাখবে এগুলো একটু। এরপরে ইনকাম ফ্রম মাশরুম ফার্মিং 1,20,000 টাকা। ইনকাম ফ্রম সেল অফ টি আনছি আমরা 1,50,000 টাকা। আর হচ্ছে ইনকাম ফ্রম কী কয়, ইনকাম ফ্রম লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড 75,000 টাকা। এরপরে টি হচ্ছে 1,50,000 টাকা। তাহলে ইনকাম ফ্রম লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড 75,000 লিখলাম। এরপরে ইনকাম ফ্রম সেল অফ টি 1,50,000 উপর 60% হবে। আমরা বলেই দিছি, বেসিক ক্লাসও বলছি, একটু আগেও বলছি যে চায়ের উপর 60% হবে, রাবার বাগানের উপর 60% হবে কৃষি আয়, আর বাকি 40% হলো তোমার ব্যবসায় আয় বা বিজনেস ইনকাম।
তাহলে এখন আসো 1,50,000 বা 60% করে 90,000 টাকা। এই পর্যন্ত আমাদের এইগুলা গেল। এরপরে আসো দেখো, এটা হচ্ছে আমাদের এই যে এখানে কয়টা আছে মাশরুম, এখানে বানানগুলো যাই হোক তোমরা কোশ্চেন দেখে বানানগুলোর কোশ্চেন যদি পরীক্ষায় আসে ঠিকভাবে লেখো। এটা হবে ইনকাম ফ্রম মাশরুম, MUSHROOM মাশরুম, এটা হবে আর কি মেবি। আচ্ছা যাই হোক তোমরা ভালোভাবে লেখো। এটা হচ্ছে ইনকাম ফ্রম রিডিউসিং ট্যাক্সেবল এগ্রিকালচার। এটা মানে কি? এটা মানে হচ্ছে হ্রাসকৃত হারে করযোগ্য কৃষি আয়। কি? হ্রাসকৃত হারে করযোগ্য কৃষি আয়। মনে করো এই যে উপাদানগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে বলা আছে যে কোনোটার মধ্যে বলা আছে প্রথম 10 লাখ টাকার উপর 3%, কোনোটার মধ্যে বলা আছে 20 লাখ টাকার উপর কোনো ট্যাক্স থাকবে না। এই যে এগুলো হ্রাসকৃত হারে বা কম থাকে, এই জন্য এই চারটা আমরা আলাদা করে নিয়ে আসছে। এগুলো কিন্তু এমনি আয়, হ্যাঁ এগুলো কিন্তু এমনি আয়, কিন্তু আমরা এগুলো আলাদাভাবে লিখছি আর কি জাস্ট বোঝার জন্য। এখন আসো তাহলে মাশরুম হচ্ছে 1,20,000 লিখলাম, ইনকাম ফ্রম ডেইরি ফার্ম 90,000, এগুলো সরাসরি কোশ্চেনে দেওয়া আছে। ইনকাম ফ্রম ফিশেস 1 লাখ টাকা, ইনকাম ফ্রম পোলট্রি ফার্ম 75,000 টাকা। ওকে, তাহলে এটা আমাদের গেল। তাহলে টোটাল কত? 3,85,000 টাকা। টোটাল কত? 3,85,000 টাকা। এগুলো হচ্ছে আমাদের রিডিউসিং বা হ্রাসকৃত হারে আয়, করযোগ্য কৃষি আয়, যেটার মধ্যে হ্রাসকৃত হারে কর থাকবে, হ্রাসকৃত হারে কম বেশি এরকম করে। এরপরে আসো তাহলে আমরা এগুলো পেলাম। এটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম, টোটাল ইনকাম। এখন আসো লেস করতে হবে কি আমাদের? আমরা বলছি এরপরে লেস করা লাগবে প্রোডাকশান কস্ট। এখন প্রোডাকশান কস্ট যদি তুমি অ্যাডমিসিবল এক্সপেন্সে লেখো এখানে কোনো সমস্যা নাই, কারণ এখানে তোমার যেহেতু 60% ধরা লাগবে, যেহেতু আমাদের বাদে দেওয়া লাগে দুইটা, সো আমরা এটা অ্যাডমিসিবল এক্সপেন্সে লিখলেও সমস্যা নেই, তবে আলাদা লেখাই ভালো আমার মতে, বিষয়টা আলাদা আলাদা থাকলো সব কিছু। তাহলে প্রোডাকশান কস্ট এখানে আমাদের কত ধরতে হবে বলছে, যেহেতু সে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করে না তাহলে 60% ধরা লাগবে। কিসের উপর? ফুললি কৃষি আয়ের উপর। ফুললি কৃষি আয় কত? এই যে 8,20,000 টাকা। এই যে এই তিনটাই হচ্ছে আমাদের ফুললি কৃষি আয়। এই ফুললি কৃষি আয়ের উপর আমাদের 8,20,000 টাকা, 20,000 টাকার উপর 60% ধরা লাগবে। তাহলে কত আসে? 4,92,000 টাকা। এটা বাদ যাবে। তোমরা চাইলে এটা এখানে সরাসরি প্রোডাকশন কস্ট দিয়ে এটা থেকে বাদ দিয়ে লিখতে পারো, নো প্রবলেম। এরপরে লেস করতে হবে অ্যাডমিসিবল এক্সপেন্স, সাপোজ আবার একসাথে আমরা লিখছি, এটাও সমস্যা নেই। এরপরে আসে ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড রেভিনিউ পেড হচ্ছে 6,000 টাকা, ইন্টারেস্ট অন লোন হচ্ছে 1,875 টাকা, ইউনিয়ন পরিশোধ ট্যাক্স হলো 3,000 টাকা, ডেপ্রিসিয়েশন অন ট্রাক্টর হলো, ওই যে আমরা বললাম ট্রাক্টর ওপর ডেপ্রিসিয়েশন ধরা লাগবে কত, এটা হচ্ছে আইন 10% ধরা লাগবে। হ্যাঁ, সরাসরি সম্পদ আসবে না, সম্পদের অবশ্যটুকু আসবে অ্যাডমিসিবল এক্সপেন্স হিসেবে। তাহলে 52,000 উপর 10% করলে 5,200 টাকা আসবে। তাহলে এখন আসে আমরা যেগুলো বলছি এগুলো কোথায় আছে। এই যে দেখো ল্যান্ড রেভিনিউ পেড, এটা হচ্ছে আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্স 6,000 টাকা, ইন্টারেস্ট অন লোন এটাও অ্যাডমিসিবল এক্সপেন্স 1,875 টাকা, এরপরে ইউনিয়ন পরিশোধ ট্যাক্স 3,000 টাকা, এরপরে পারচেস অফ ট্রাক্টর 52,000, এটার আসবে কি? ডেপ্রিসিয়েশন আসবে 10%। এগুলো প্রত্যেক বছর রুলস চেঞ্জ হয়। হ্যাঁ, তোমরা যদি নতুন বই কিনে থাকো তাহলে বইয়ের মধ্যে দেখো তো কত পার্সেন্ট, 10% নাকি 15%। বইয়ের মধ্যে একটা চার্ট দেওয়া থাকবে, ওই চার্টের মধ্যে বলা থাকবে কোনটার উপর কত পার্সেন্ট। এগুলো প্রত্যেক বছর চেঞ্জ হয়, আবার চেঞ্জ নাও হতে পারে। তো তোমরা একবার দেখলে এগুলো বুঝতে পারো। তাহলে এখানে 10% আমাদের আগের রুলস অনুযায়ী আমরা ধরলাম। তাহলে এই বিষয়গুলোই আমরা এখানে ইনক্লুড করা হয়েছে। তাহলে এখন আমরা টোটাল কি পাইছি এখানে, এই যে সবগুলো যোগ করে করে অ্যাডমিসিবল এক্সপেন্স কত হয়েছে? 5,08,075 টাকা। এই 5,08,075 টাকা এই যে 13,70,000 টাকা থেকে বাদ দেয়, তাহলে বাদ দিলে আসে কত? 8,61,925 টাকা। লেস কন্ট্রিবিউটস টু প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড। মনে রাখতে হবে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে যদি কন্ট্রিবিউট করা হয় বা দান করা হয় সেটা লাস্টে গিয়ে বাদ যাবে। তাহলে লিস্ট করে দিয়েছি আমরা এই যে 8,61,925 থেকে 10,000 টাকা বাদ দিয়েছে। তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম কত?
8,51,925 টাকা। তাহলে আমরা কত পাইছি টোটাল ট্যাক্সেবল ইনকাম? 8,51,925 টাকা। এই হলো আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম। এখন আসো আমরা এখানে এটা তোমরা এখানেও দিতে পারো, নয়তো তোমরা আমরা যখন দায় নির্ণয় করি দায়ের মধ্যে আলাদা করে দেখাতে পারো। ইনকাম ডিভাইডেশন, অর্থাৎ ইনকামটা আমাদের দুইভাবে এখানে আমরা ডিভাইড করছে। 76 ধারার 1 অনুযায়ী, রুলস 1 অনুযায়ী রিডিউসিং ইনকাম, অর্থাৎ রিডিউসিং ইনকাম বা আমরা এই যে বললাম ইনকাম ফ্রম রিডিউসিং ট্যাক্সেবল এগ্রিকালচার, হ্রাসকৃত হারে যে কৃষি আয় আছে, করযোগ্য কৃষি আয় আছে, এই চারটা কত? 3,85,000 না? 3,85,000। আর রেগুলার সোর্সেস ইনকাম কত? রেগুলার সোর্সেস ইনকাম হচ্ছে এই যে এখানে দেখো, 4,66,925 টাকা। এই যে এই তিনটা যোগ করলে 4,66,925 টাকা। এটা আমরা কিভাবে আলাদা করছি দেখো, এই যে আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম কত? 5,51,925 টাকা না, সরি 8,51,925 টাকা না। এটা থেকে যদি আমরা এই যে ক্রমহ্রাসমান হারে বা আমাদের যে হ্রাসকৃত হারে যে করযোগ্য কৃষি আয় আছে, হ্রাসকৃত হারে যে চারটা করযোগ্য কৃষি আয় আছে, 3,85,000 টাকা বাদ দাও, তাহলে বাকিটা হচ্ছে রেগুলার সোর্সেস ইনকাম। এটা হচ্ছে হ্রাসকৃত হারে 3,85,000 হ্রাসকৃত হারে। তাহলে 8,51,925 থেকে যদি তুমি হ্রাসকৃত হারে করযোগ্য কৃষি আয় বাদ দাও, তাহলে তুমি পাবে কি? তুমি পাবে রেগুলার সোর্সেস ইনকাম, নিয়মিত উৎস থেকে আয়। তাহলে নিয়মিত উৎস থেকে আয় কত? 4,66,925 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে আমাদের 8,51,925 টাকাই হচ্ছে। ক্লিয়ার? আমরা এটা আলাদা করে দেখাইছি, আমাদের ম্যাথে লাগবে, আমরা আলাদা আলাদা করে দায় নির্ণয় করব। ওকে, সো এটা তোমরা এখানে দেখাতে পারো, না হয় ওইখানেও দেখাতে পারো, এটা নিয়ে সমস্যা নেই। অর্থাৎ আমরা দুইটা আলাদা করছি, এটা হলো মেইন। একটা হলো রেগুলার সোর্সেস ইনকাম, অর্থাৎ নিয়মিত করযোগ্য আয়, আর একটা হচ্ছে তোমার হ্রাসকৃত হারে করযোগ্য কৃষি আয়। ক্লিয়ার? তাহলে এখন আসো, এখন আমাদের অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্যাক্স রিডাকশান বা কর দায় নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট এবং কর দায় নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আসো কীভাবে সেটা। এই নাম্বারে দেখো, আমরা এখানে এই নাম্বারে একটা পার্ট রাখছি, বি নাম্বারে একটা পার্ট রাখছি। বি নাম্বারে হচ্ছে ট্যাক্স রিডাকশান বা ট্যাক্স ছাড় বা কর ছাড়। তাহলে ডিটেলস টাকা, এখানে আমাদের কোনো গড় নাই, গড় লাগবেও না, এখানে দুইটা গড় হলেই হবে। হ্যাঁ, তাহলে ডিটেলস টাকা। এই নাম্বার হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড ডোনেশন, মানে যে ইনভেস্টমেন্টগুলো করছে, ডোনেশনগুলো করছে, সেগুলো আসবে। তাহলে কোনগুলো আসবে দেখো তো, আমরা এখানে কোশ্চেন দেখো, এই যে দেখো এই নিচের পার্টটা থেকে মূলত আমাদের ইনভেস্টমেন্ট আর ডোনেশনের পার্টটা এখানে ইনক্লুডেড। দেখো এখানে ফ্যামিলি এক্সপেন্স 60,000, এটা কি তোমার ইনভেস্টমেন্ট হতে পারে? তুমি পরিবারের জন্য খরচ করছো ফ্যামিলির কাজে, এটা কি কোনো ইনভেস্টমেন্ট? এটা কোনো ইনভেস্টমেন্ট না, এটা তোমার ব্যক্তিগত পারিবারিক কাজ, এটা বাদ। 2 নম্বরে দেখো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 20,000 টাকা, এটা হচ্ছে এক ধরনের ইনভেস্টমেন্ট, যার পলিসি ভ্যালু কত? 1,80,000 টাকা। মনে রাখতে হবে আমাদের যদি পলিসি ভ্যালু দেওয়া না থাকে, তাহলে সরাসরি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 20,000 টাকা সেকেন্ড কলামে বসে যাবে। যদি পলিসি ভ্যালু দেওয়া না থাকে, তাহলে এটা সরাসরি বসবে 20,000 টাকা। যদি পলিসি ভ্যালু দেওয়া থাকে, তাহলে এটা 10% করতে হবে। কত পার্সেন্ট? 10% করতে হবে। 10% করার পরে এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমাদের ম্যাথের মধ্যে ইনক্লুড করতে হবে। কি বলছি বুঝছো? তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 20,000, 1,80,000 উপর 10% করো, তাহলে কত আসে? 18,000 টাকা। তাহলে 20,000 বড় নাকি 18,000 বড়? 20,000 বড়। তা আমরা বলছি ছোটোটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে ছোটোটা কত? 18,000। তাহলে এই যে দেখো ইনভেস্টমেন্ট প্রিমিয়াম হচ্ছে 20,000 টাকা। হ্যাঁ, ইনভেস্টমেন্ট প্রিমিয়াম হচ্ছে 20,000 টাকা। আর অর 10% অফ পলিসি ভ্যালু কত আসে? 18,000 টাকা। 1,80,000 উপর 10%, 18,000। দুইটার মধ্যে কমটা, হুইচ ইজ লেস, যেটা ছোট, অ্যান্ড অ্যাকসেপ্ট, সেটা আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে 18,000 টাকা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড সেকেন্ড কলামে। বুঝতে পারছো? এটা কিন্তু নিয়ম, মানে এগুলো রুলস। 10% আমাদের পলিসি ভ্যালু ধরতে হবে, তারপরে দুইটার মধ্যে যেটা ছোট সেটা অ্যাকসেপ্টেড। ক্লিয়ার? তাহলে এটা আমাদের গেল।
এরপরে পারচেস অফ সেভিং সার্টিফিকেট দেখো, তাহলে আমাদের লাইফ ইন্স্যুরেন্স গেল। এরপরে পারচেস অফ কাউ ফর ডেইরি ফার্ম, অর্থাৎ সে গরু পালন করার জন্য পারচেস করছে। এখন এটা মনে করো তোমার দৃষ্টিতে ইনভেস্টমেন্ট হতে পারে, তোমার দৃষ্টিতে ইনভেস্টমেন্ট যে আমি গরু পালন করার জন্য ফার্ম দিচ্ছি, ফার্মের জন্য গরু পালন করতেছে, গরু কিনতেছে, এটা তোমার দৃষ্টিতে এক ধরনের ইনভেস্টমেন্ট, কিন্তু এটা কিন্তু সরকার অনুমোদিত না। সরকার অনুমোদিত না বিধায় এটা আমাদের এখানে ইনভেস্টমেন্টের মধ্যে আসবে না। ক্লিয়ার? এরপরে দেখো কন্ট্রিবিউটস টু টাকা 10,000 টু প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড, রিলিফ ফান্ডের মধ্যে 10,000 টাকা দান করছে। এরপরে হচ্ছে পারচেস সেভিং সার্টিফিকেট, রিলিফ ফান্ডের মধ্যে দান করছে, এটা তোমার কোনো ইনভেস্টমেন্ট না। হ্যাঁ, এটা তুমি দান করছো রিলিফ ফান্ডে, সরকারি তহবিলে। এরপরে হচ্ছে পারচেস সেভিং সার্টিফিকেট হচ্ছে 75,000 টাকা। তাহলে এই 75,000 টাকা হচ্ছে তোমার এক ধরনের বিনিয়োগ, সেভিং সার্টিফিকেট ক্রয় করছো। তাহলে দেখো পারচেস সেভিং সার্টিফিকেট 75,000 টাকা। এরপরে দেখো, এরপরে আছে ডোনেশন টু জাকাত ফান্ড, টাকা হচ্ছে 20,000। তুমি জাকাত ফান্ডে ডোনেশন করছো, এটা তোমার এক ধরনের ইনভেস্টমেন্ট। সো এই 20,000 টাকা আমরা ইনক্লুড করছি। তাহলে এগুলো সবগুলো যোগ করো, 1,13,000 টাকা। এটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অ্যান্ড ডোনেশন। তাহলে আমরা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অ্যান্ড ডোনেশন পাইছি। এখানে আসেনি কি কি, এখানে ফ্যামিলি এক্সপেন্স আসে, এগুলো যে কোনো ম্যাথের মধ্যে একই। যদি এটা দেখো এটা সরাসরি আসবে না। এরপরে কাউ ফর ডেইরি ফার্ম, তুমি গরু পালন করার জন্য করতেছো, এটাও তোমার আসবে না। এগুলো ম্যাথের মধ্যে দেখলে আসবে না, তোমার কোনো কিছু বোঝার দরকার নেই, এগুলো আসা মানে ইনভেস্টমেন্টের মধ্যে আসবে না। কন্ট্রিবিউটস টু প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে, রিলিফ ফান্ডে দান করছো, সেটাও আসবে না। ক্লিয়ার? এগুলো নিয়ে কোনো মাথা কামাবা না, সরাসরি দেখবা আসবে না ইনভেস্টমেন্টে। সেভিং সার্টিফিকেট বিনিয়োগ, এটা আসবে। জাকাত ফান্ডে দান, এটা আসবে। এরপরে পারচেস অফ গোল্ড, এটাও আসেনি। কেন আসেনি? তুমি তোমার বইয়ের জন্য গোল্ড ক্রয় করছো, তোমার ফ্যামিলির জন্য গোল্ড ক্রয় করছো, এটা কি কোনো বিনিয়োগ হতে পারে? না, এটা তোমার ব্যক্তিগত, ফ্যামিলিগত, এটা সরকার অনুমোদিত না। সো এটা আসবে না। ক্লিয়ার? এরপরে ডিটারমেন্টে, এটা তো আমরা করছি। তাহলে আমরা ইনভেস্টমেন্টও বের করে ফেলছি। এখন আসো ট্যাক্স রিডাকশন, কর ছাড়। কর ছাড় কীভাবে পাবো? এখন আসো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত? 1,13,000 টাকা। 1,13,000 পাইছি না, এর উপর 15% করে, এটা হচ্ছে রুলস। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপর 15% ধরতে হবে, কত? 16,950। এরপরে 3% অফ টোটাল ইনকাম, টোটাল ইনকামের উপর 3% ধরতে হবে। এগুলো হচ্ছে রুলস, আইন, এগুলো কোনো আমার নেই। 15%, 3%, টোটাল ইনকাম আমরা কত পাইছি? এই যে আমরা যে টোটাল ইনকাম করছি, এখানে দুইটা পার্ট করছি। দেখো টোটাল ট্যাক্সেবল ইনকাম এটা না, এটা আমরা দুইটা পার্ট করছি। একটা হলো তোমার হ্রাসকৃত হারে, আর একটা হচ্ছে রেগুলার সোর্সেস ইনকাম। আমরা কোনটার উপর প্রথমে নির্ণয় করব? রেগুলার সোর্সেস ইনকামের উপর, 4,66,925 টাকার উপর এটার দায় নির্ণয় করবো। এরপরে পরবর্তী পৃষ্ঠাতে আমরা ওইটাও করতেছি। দেখো তাহলে 3% অফ টোটাল ইনকাম 4,66,925 ইন্টু 3%, তাহলে 14,008 টাকা। এরপরে ম্যাক্সিমাম লিমিট, সর্বোচ্চ হচ্ছে 10 লাখ টাকা। এখন এই তিনটার মধ্যে 1, 2, 3, তিনটার মধ্যে যেটা স্মল বা ছোট, যেটা লেস, সেটাই হলো উই অ্যাকসেপ্টেড, আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে তিনটার মধ্যে ছোট কোনটা বলো? 14,008 টাকা, এটাই আমাদের অ্যান্সার। কি বলছি বুঝছো? তাহলে এখন আসে, এটা আমরা ট্যাক্স রিডাকশন, কর ছাড় করছি কি কোনটার উপর? রেগুলারটার উপর। হ্যাঁ, এগুলো মনে রাখতে রুলস। তোমার টোটাল ইনভেস্টমেন্ট যেটা বের করবে এটার উপর 15%, টোটাল ইনকামের উপর 3%, এরপরে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আইন হচ্ছে 10 লক্ষ টাকা হাইস্ট। তো এই তিনটার মধ্যে যেটা ছোট সেটাই হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে ট্যাক্স দায় বা কর ছাড় হিসেবে। এখন আমরা তো এই যে এটা করছি, এটা তো করছি শুধুমাত্র ইয়ের উপর, শুধুমাত্র রেগুলারটার উপর। এখন আমাদের ওই যে হ্রাসকৃত হারে আছে, হ্রাসকৃতটা এখন আমাদের দেখতে হবে না কীভাবে আছে। এখন আসো হ্রাসকৃতটা দেখো, ট্যাক্স লাইবিলিটি 76 ধারা অনুযায়ী, রুলস অনুযায়ী রিডিউসিং ট্যাক্সেবল ইনকাম, রিডিউসিং ট্যাক্সেবল ইনকাম বা হ্রাসকৃত হারে করযোগ্য আয়। দেখো ইনকাম ফ্রম মাশরুম, এই যে মাশরুম 1,20,000 টাকার উপর 3%, 3,600 টাকা, এগুলো ঠিক আছে। ইনকাম ফ্রম ডেইরি ফার্ম 90,000 টাকার উপর 3%, 2,700 টাকা। এরপরে ইনকাম ফ্রম ফিশারিজ, ইনকাম ফ্রম ফিশারিজ 0 টাকা, ইনকাম ফ্রম পোলট্রি ফার্ম 0 টাকা। এটা কেন মনে রাখতে হবে?
মনে রাখতে হবে। এটা আমরা যদি ম্যাথের মধ্যে ইনক্লুড করি, আমরা যদি এই যে আমরা এটা ইনক্লুড করছি না ম্যাথের মধ্যে, ইনকাম ফ্রম ফিশারিজ, ইনকাম ফ্রম পোলট্রি ফার্মিং ইনক্লুড করছি না, যদি এখানে ইনক্লুড করি তখন দায় নির্ণয় করার সময় সেটা জিরো দেখাতে হবে। আচ্ছা, এটা এখানে এইভাবে না, এটা হচ্ছে তোমার আমাদের একটা আছে যে 10 লাখ টাকা পর্যন্ত যদি 10 লাখ টাকা আয় হয় তাহলে তার উপর 3% সে কর ছাড় পাবে। কত লাখ টাকা? 10 লাখ টাকার উপর 3% কর ছাড় পাবে। এরপরে হচ্ছে তোমার পরবর্তী 20 লাখ টাকার উপর হচ্ছে 10%। প্রথম 10 লাখ টাকার উপর 3%, পরবর্তী 20 লাখ টাকার উপর 10% কর ছাড়। এই দুইটার একটা নোট আছে, আমরা এটা পরবর্তী ক্লাসে দেখাই দেবো। হ্যাঁ, তো তখন আমাদের এগুলো জিরো ধরতে হবে যদি নোটস অনুযায়ী না মিলে। এখন আসো তাহলে ট্যাক্স অন রেগুলার সোর্স অফ ইনকাম। প্রথম 0%-এর উপর, ফার্স্ট 0%-এর উপর ফার্স্ট 3,50,000 টাকার উপর 0%, পরবর্তী 1 লাখ টাকার উপর 5%, পরবর্তী 16,925 টাকার উপর 10% ধরতে হবে। তাহলে এখন আমাদের টোটাল ইনকাম হয়েছে কত? 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এরপরে এখানে 5,50,000, আর এখানে 6,10,000। এটাই কত দাঁড়াও ওয়েট, আমাদের রেগুলার ইনকাম কত হয়েছে? 4,66,000, এই যে 4,66,925 টাকা। এটা এখন আমরা দেখো 4,66,000, প্রথম 3,50,000 উপর 0%, তাহলে জিরো। এরপরে পরবর্তী 1 লাখ টাকার উপর 5%, তাহলে পরবর্তী 1 লাখ টাকার উপর 5% করলে 5,000 টাকা। এরপর আর কত থাকে এখানে? 3,50,000 আর 1 লাখ, 4,50,000, তাহলে 4,66,925 হলো, আরও 16,925 টাকা থাকে। এই 16,925 টাকার উপর 10%, তাহলে 10% কত? 3,300। এগুলো রুলস আমরা বেসিক ক্লাসগুলোতে দেখাইছি, আগের ক্লাসগুলো তোমরা মাস্ট করবে। তাহলে আমরা এগুলো নোটসও বলে দিছি ওই ক্লাসগুলোতে, এরপরে এগুলো বলে দিছি। ওই ক্লাসগুলো তোমাদের জন্য দেখা ম্যান্ডেটরি। তারপরে আমরা নেক্সট ক্লাসে আবার এগুলো বলে দেওয়ার ট্রাই করবো, ওকে? বাট আগের ক্লাসগুলো করলে তোমার অনেক কিছু ক্লিয়ার হবে, এখানে অনেক ইম্পর্ট্যান্ট ক্লাস নেওয়া হয়েছে। তাহলে এই তিনটা এখন যোগ করলে 8,300 টাকা। কত? 8,300 টাকা। তাহলে দেখো এখন আমাদের রিডিউসিংয়ের পাইছি কত? ট্যাক্স দায় পাইছি কত? 6,300 টাকা। রেগুলারের কত পাইছি? এটা হচ্ছে রেগুলার সোর্স, আর এটা হচ্ছে রিডিউসিং ট্যাক্সেবল ইনকাম। এখন আমরা দুইটা আলাদা করে কত পাইছি তাহলে? 14,600 টাকা। 14,600 টাকা পাইছি। এর মধ্যে ট্যাক্স রিডাকশান, কর ছাড়তে হবে কত? আচ্ছা শুনে, এখানে আমাদের ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে। এখানে 18,008 টাকার জায়গা হবে 14,008 টাকা। কারণ দেখো আমাদের এখানে ট্যাক্স রিডাকশান কত? এই যে 14,008 টাকা না, এই যে ট্যাক্স রিডাকশান 14,008 টাকা। তাহলে এখানে হবে 14,008 টাকা। তো 14,600 থেকে 14,008 টাকা বাদ দিলে কত থাকে? 592 টাকা। হ্যাঁ, 592 টাকা, কিন্তু মাইনাস না, প্লাসের মান 592 টাকা। তাহলে মিনিমাম ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 5,000 টাকা। মিনিমাম ট্যাক্স লায়াবিলিটি কত? 5,000 টাকা। মনে রাখতে হবে এখানে যদি 5,000 টাকার কম আসে, 5,000 টাকার কম আসে কিংবা নেগেটিভ আসে, মনে করে আমরা এখানে বলে দিছি, এটা কিন্তু নেগেটিভ মান না, এটা হচ্ছে তোমার 14,008 টাকা। তাহলে 14,600 থেকে 14,008 টাকা গেলে কত থাকে? 592 টাকা। এটা হচ্ছে আমাদের 5,000 থেকে কম আসে। এরপরে যদি এখানে মনে করেন নেগেটিভ মান আসে, তাহলে আমরা একটা নোট দিতে হবে। নোটটা কি দিব? এই যে এখানে মিনিমাম ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 5,000 টাকা। মিনিমাম ট্যাক্স লায়াবিলিটি ধরতে হবে 5,000 টাকা। এর কম হলে কিন্তু ট্যাক্স হবে না, কাউন্টেড হবে না। অর্থাৎ মিনিমাম তোমার 5,000 টাকা ট্যাক্স দেওয়াই লাগবে। ক্লিয়ার? নেগেটিভ হলে কিংবা 5,000 টাকার কম হলে আমরা এখানে লিখে দেব মিনিমাম ট্যাক্স লায়াবিলিটি 5,000 টাকা। অর্থাৎ সর্বনিম্ন ট্যাক্স তোমার 5,000 টাকা দেওয়াই লাগবে, ওকে? এর কম হলে হবে না। এখানে কম আসতে পারে কিন্তু তোমার 5,000 টাকা দেওয়াই লাগবে। এখানে দেখো 592 টাকা আছে, কিন্তু আমাদের 5,000 টাকা মিনিমাম দেওয়াই লাগবে। সো এখানে লিখে দিতে হবে মিনিমাম ট্যাক্স লায়াবিলিটি 5,000 টাকা। ক্লিয়ার? সো আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা।
নেক্সট ক্লাসে আমরা আরও ভালো কিছু শিখব, আরও বিস্তারিত জানতে পারবো। যেমন আমরা এই বিষয়গুলো নোট আকারে দিতে হবে, এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনক্লুড করবো। আর আগের ক্লাসগুলো করলে তোমরা এমনি এগুলো পেয়ে যাবে, আমরা আগে এগুলো সব কিছু বলছি। ওকে, সো আশা করছি আজকে ক্লাসটা বুঝতে পারছি। এরপরে কেউ কোনোটা না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।